তোকে আগেই বলা হয়েছে, এখনো বলছে, মৌতের বয়সে ছোট হতে পারে, সম্পর্কে না। তাহলে ওর সাথে মিসবিহেভ করার সাহস হয় কি করে তোর? নেক্সট টাইম ফের আমার চোখে যদি এমন কোনো ঘটনা পড়ে, তো সেদিন আমি তোকে ছেড়ে দিব না, কারণ ওকে ছোট করা কিংবা আঘাত দেওয়ার রাইট আমি কাউকে দেইনি। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আরিশের চোখ থেকে আগুন বের হবে। আরিশের এমন চাহনি দেখে রোদ মাথাটা নিচু করে আস্তে করে বলল, সরি, মাথা ঠিক ছিল না। বলে আস্তে ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আরিশ মাথাটা ঝাঁকি মেরে রাগটাকে কমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, রোদ। রোদ যেতে গিয়েও আরিশের ডাক শুনে পেছন ঘুরে বলল, যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকিস না। যেটা বর্তমান পেয়েছিস সেটাকে নিজের মতো করে সময় থাকতে গুছিয়ে নে, কারণ সেটা এখন তোর। তাহলে দেখবি তুই ঠুনকো নয়, তুই অপরূপা। আরিশের কথায় রোদ কি বুঝলো কে জানে, তবে উপর নিচ মাথা নাড়িয়ে যায় জানাতে আরিশ ওর মাথায় হাত বুলিয়ে আবারও বলল, আমি জানি তুই চেষ্টা করলে পারবি রোদ। হালকা হাসার চেষ্টা করে বলল রোদ। আরিশের কথায় অনুশোচনা বোধ করে চোখ মুখ ছোট্ট করে বলল, আমি সরি জ্যোতির সাথে মিসবিহেভ করার জন্য। আসলে আমি তোমার মতো করে ভেবে দেখিনি, তাই ওকে দেখলেই রাগ লাগ। আমাকে তুমি ক্ষমা করে দিও আরিশ ভাই। রোদের কথায় আরিশ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে রোদ আর কোনো কথা না বাড়িয়ে সেও সিঁড়ি বেয়ে নিচে বসার রুমে চলে আসতে আরিশ এবার ঘুরে জুথির দিকে তাকিয়ে ওকে কিছু বলবে তার আগেই জুথি ওকে ঠেলে নিজের থেকে সরিয়ে হালকা জেদ দেখিয়ে বলল, ছুবেন না আপনি আমায়, অসহ্য লাগে আমার আপনার ছোঁয়া। মৌ, আমার মাথা গরম করবি না। কিসের মৌ? হ্যাঁ, আঘাত করার সময় মনে থাকে না আমি আপনার মৌ হই? মৌ, গলা উঁচিয়ে কথা বলে আমার মোটেও পছন্দ না, তোকে সাবধান করছে। ফের এমন সাহস দেখালে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই জুথি আবারও একইভাবে চেঁচিয়ে বলল, কি করবেন? হ্যাঁ, আঘাত করবেন? মারবেন? মারুন না, সেদিন তো মেরেই ফেলেছিলেন। ভাগ্যের জোরে বেঁচে গেছি, আজ না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। জুথি দিক শূন্য হয়ে কথাগুলো আনমনে বলে ফেলল। ও স্মরণে আনলো না, ও বাঘের সামনে খাবার ধরে টেনে সেটা ছিনিয়ে আনার মন্ত্র করলো, তাহলে হয়তো এভাবে কথাগুলো বলতো না বলে হিচকি দিয়ে কান্না করে ডান হাত বাম হাত দ্বারা চোখের পানি ঘষে মুছে ঘুরে রুমের দিক যেতে নিবে এমন সময় আরিশ ওকে টেনে কোলে তুলে নিজের রুমে যেতে নিলে জুথি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য পা দুটো ছটফট করে দুহাত দ্বারা আরিশের বুকে ঠেলে সরাতে চেয়ে বলল, নাউন বলছি, যাবো না আমি আপনার সাথে। বলে ওর ছটফট করার মধ্যে আরিশ ওকে ওর রুমে এনে সজোরে বিছানার উপর ভিক্ষা মেরে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা লক করে পুনরায় জুথির কাছে এসে ওর ডান হাত পা ধরে টেনে কাছে এনে ওর মুখের কাছে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আবারও বলছে, আমাকে রাগাস না, নয়তো বিষয়টা তোর জন্য ভালো হবে না। বলে ওর থেকে সরে আসতে নিলে জুথি তখনও কোনো কিছু স্মরণে না এনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, থাকবো না আমি আপনার সাথে থাকবো না, করবো না আমি আপনার সংসার। স্বামী বলে যা ইচ্ছে তাই করবেন আপনি। জুথির পরপর এমন কথায় আরিশ নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। তেড়ে এসে ওর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, আমি তো স্বামী হই, এটা তোকে কে বলল? জুথি আরিশের চেপে রাখা চুলের মুঠি ছাড়াতে চেয়ে ফুপিয়ে বলল, আমার শাশুড়ি বলেছে, আপনার আম্মু। ও, তাহলে তো তুই জেনেই গেছিস আমি তোর কি হই। জানিস তো, একটা মেয়ের বিয়ের পর তার উপর তার নিজের থেকে স্বামীর অধিকার থাকে বেশি। জুথি আরিশের থেকে নিজের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় পুনরায় বলল, সে আপনি আমার যাই হন না কেন, কোনো অধিকার নেই আমার উপর আপনার। আমার অধিকারের প্রয়োজন নেই, আমার যেটা চাই সেটা আমার চাই চাই। বলে জুথির চুলগুলো ছেড়ে ওর ঠোঁটের দিক অগ্রসর হতে নিলে জুথি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে যেতে আবারও চেঁচিয়ে বলল, বলেছি না থাকবো না আমি আপনার সাথে, করবো না তো আপনার সংসার, আমি এক্ষুনি চলে যা। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আরিশ হজরে ওর ডান গাল বরাবর ঠাটিয়ে দাবাং মার্কা বসিয়ে দিল ঠাস করে। আরিশের হাতে এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়ে জুথি বদ শূন্য হয়ে জোরে জোরে কান্না করতে করতে বলল, আবারও মেরেছেন না, এখন তো থাকবোই না আমি আপনার সাথে, এক্ষুনি চলে যা। ঠাস করে
এবারও আগের ন্যায় শক্ত হাতে থাপ্পড় খেয়ে দমে না গিয়ে বলল, অসভ্য বালের স্বামী আমার, থাকবো না আমি আপনার সাথে। ঠাস। পরপর গালে তিনটে তিনটে শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে জুথি হাতের কাছের বালিশটা অপর পাশে ফিক্কা মেরে ফুপিয়ে বলল, আমি বড় মুখে সব বলে দেব, তারপরেও থাকবো না আমি আপনার সাথে, করবো না আপনার সব। ঠাস। এবারও থাপ্পড় খেতে জুথি বিছানা থেকে নামতে নিলে আরিশ ওকে টেনে আবারও ঠাটিয়ে একটা থাপ্পড় লাগালো। এক নাগাড়ে পাঁচটা থাপ্পড় খেয়ে জুথি এবার সম্পূর্ণ জেদ ছেড়ে দিল। তার মাথায় এমন ভনভন করে ঘুরছে, গাল দুটো চিনচিন ব্যথা করছে, মনে হচ্ছে সেদিনের ন্যায় আবারও জ্ঞান হারাবে। তাই ফুপিয়ে কোনো রকম বলল, করবো না আপনার সংসার, থাকবো না আপনার সাথে। এতটুকু বলে জুথি ফুপাতে ফুপাতে কাত হয়ে বিছানায় ওকে শুয়ে পড়তে ওভাবে আসতে বলল। বললে কি আমি চলে গেছি? তাই বলে এতগুলো মারবেন এভাবে? জুথি নেতিয়ে বিছানায় পড়ে যেতে আরিস তখনও হাত দুটো মুঠি বদ্ধ করে রাগে রিডি করছে। এইটুকুখানি মেয়ে বলে কি না তার সাথে থাকবে না, তার সংসার করবে না, মনে তো চাচ্ছে বিছানা থেকে টেনে আরো দুটো দিই। আরিশ আর ওভাবে দাঁড়াতে পারল না। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েও পিছন করে জুথিকে টেনে তুলে ওর বাহু চেপে কণ্ঠে গম্ভীরতা এনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ এই মুহূর্তে তোকে একটা কথা বলছি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিস। আঘাত তো আমি করব, ভালো আমি বাসব, দুঃখ আমি দেব, দুঃখ খুঁচিয়ে আমিই দেব, তবু আমাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। ফের কোনোদিন যদি তোর মুখ থেকে থাকবো না শব্দটা শুনেছে, আজ তোকে খোদার কসম বলছে, সেদিন এই পৃথিবীর শেষ দিন হবে তোর জন্য। বলে দফ দফ পা ফেলে রুমের দরজা বাহির থেকে পিন লক করে চলে যায়। আরিস চলে যেতে জুথি অতি অভিমানে কান্নায় ভেঙে পড়ে। বালিশটা খামচে ধরে টপ টপ চোখের পানি ফেলতে ফেলতে একসময় অতিরিক্ত কান্নার রেশ ধরে ঘুমিয়ে যায়। দিনের আলো রাতের অন্ধকার দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটা দিন। এই 3 দিনে আরিশও ইচ্ছা করে জুথির সাথে আগ বাড়িয়ে কথা বলেনি। আর না জুথি বলেছে। মান অভিমানের পাল্লাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। যদিও আরিশ সেদিন ওভাবে রেগে মেগে চলে যাওয়ার পর তার কিছুক্ষণ পর আবারও রুমে এসেছিল। এসে জুথিকে ঘুমিয়ে থাকতে দেখে ওর পাশে বসে ওকে টেনে কোলের মধ্যে নিয়ে ওর জামাটা চেঞ্জ করে আরিশের একটা টি শার্ট পরিয়ে হাতের বাহুতে কেটে যাওয়া পিটানোর দাগগুলোতে মলম লাগিয়ে দিয়ে ওকে আস্তে করে ঘুরিয়ে ওর নাকে মুখে চুমু খেয়ে আবারও বিছানায় শুয়ে দেয়। এই 3 দিন কেউ কারোর সাথে কথা না বললেও আরিশ জুথিকে একটুও হাতছাড়া করেনি। কথা না বললেও রাতে ঘুমানোর সময় জুথি জেদ দেখালেও আরিশ ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ঘুমাতো। তবে পরপর 3 দিন এভাবে কথা না বলে থাকলেও আরিশ আর পারল না তার ময়ের সাথে কথা বলে না থাকতে। তাই নিজের পার্সোনালিটি রেখে তপ্ত নিঃশ্বাস ফেলে আরিশ তার ময়ের সাথে কথা বলবে দেখে তাকে একটু আদর করবে ভেবে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সন্ধ্যা রাত, তবে ঘড়ির কাঁটায় 8:37। জুথি আরিশের রুমে বসে ওর জামা কাপড়গুলো ভাঁজ করে কভারে ভরছিল। কারণ আরিশ রুমের দরজা বাহির থেকে পিন লক সেট আপ করে গেছে, যাতে করে জুথি সেদিনের ন্যায় ওর রুম থেকে জুথি রুমে যেতে না পারে। জুথি জামা কাপড়গুলো রাখার এক সময় আরিশ দরজা খুলে ভিতরে আসতে জুথি আর চোখে একবার দেখেও দেখল না, বরং আগের ন্যায় জামা কাপড়গুলো কভারে রাখছিল। জুথিকে জামা কাপড়গুলো রাখতে দেখে আরিশ স্বাভাবিক কণ্ঠেই বলল, মৌ। 3টা দিন পর আরিশের মুখে মৌ ডাকটা শুনে জুথির হৃদয়টা আটকে উঠল। চোখ দুটোতে মুহূর্তেই পানি এসে টলটল করলো। তবু আরিশের ডাকে পিছন ঘুরে তাকালো না, বরং ওকে আগের ন্যায় ইগনোর করে জামা কাপড়গুলো রেখে কভারটা আটকে আরিশের পাশ কাটিয়ে চলে আসতে নিলে আরিশ আবারও স্বাভাবিক কণ্ঠে বলল, ডাকলাম তো, কানে যাচ্ছে না? কে শুনে কার কথা? জুথি নিজের মতো করে আরিশের থেকে চলে আসতে নিলে আরিশ ওর ডান হাতের বাহু টেনে ঘুরিয়ে ওর সামনে এনে 2 বাহুতে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, সমস্যা কই? জুথিকে কিছু না বলে নিচের দিক তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ পরপর 2টো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রেখে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরতে নিলে জুথি ওকে সজোরে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরাতে আরিশ হঠাৎ ধাক্কায় ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যায়।
2 সেকেন্ড পার হতে আরিশ কি হয়েছে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে চোখ গরম করে জুথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মৌ, আমাকে রাগাস না, আদর করতে এসছে, চুপচাপ সহ্য করে না, আর নয়তো। এতটুকু বলে আরিশ অন্যদিক তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে মাথা দুপাশ ঘুরিয়ে জুথির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে বলল, কাম, ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, সত্যি বলছে, ব্যথা দিব না। জুথি আরিশের কথার মাঝে বুঝে চোখ দুটো গরম করে তাকালো। তবে এই লোককে যে ও কিছু বলতে পারবে না এটা জেনে ইগনোর করে চলে যেতে আরিশ জুথিকে বারবার এভাবে ইগনোর করতে দেখে নিজেকে বারবার স্বাভাবিক অবস্থায় রাখতে চেয়েও রাখতে পারল না। সে তো এসেছিল তার মৌকে একটু ভালোবাসা দিবে বলে, তাকে একটু আদর করবে বলে, কিন্তু এই মেয়ে তাকে কোনো দিনও স্বাভাবিক অবস্থায় থাকতে দিবে না। আরিশ রাগে শূন্য হয়ে ওকে টেনে মুহূর্তে দেয়ালের সাথে চেপে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিতে জুথি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে আরিশ ওকে ছাড়ল না, বরং নিজের রাগ কমানোর জন্য সেই সমস্ত রাগ জুথির ঠোঁটের উপর ছাড়ল। আরিশের এক সময় রাগ কমে আসতে জুথির ঠোঁট ছেড়ে উঠে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি ততক্ষণে স্বাভাবিক থাকবো যতক্ষণ পর্যন্ত তুই আমাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবি। অন্যদের মনে রাখিস, তোকে আমি এক চুল পরিমাণও ছাড় দেব না, দরকার হয় তোকে মেরে নিজেও মরব, তবু আমার অবাধ্যতা হতে দিব না। আরিশ কথাগুলো বলতে জুথি মুখ ফিরিয়ে অন্য পাশে তাকালো। তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরল। তার এসব শুনতে ভালো লাগছে না, তাই অন্য পাশ তাকাতে আরিশ বারবার নিজের রাগকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। জুথির মুখ ফিরানো দেখে নিভে যাওয়ার রাগটা পুনরায় মস্তিষ্কে জাগ্রত হতে আরিশ ওকে ওর 2 বাহু চেপে চেঁচিয়ে বলল, মৌয়ের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার, অন্যদিকে মুখ ফিরে থাকার, বল। জুথি ভয়ে সিটিয়ে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখবেন কতদিন? শুনুন, আপনি যদি জোর করে আমার উপর অধিকার খাটাতে আসেন তাহলে আমি নিজেকে শেষ করে দেব। জুথির এতুর কথায় আরিশ দাঁতে দাঁত চেপে জুথির চুলের মুঠি ধরে ওর চিবুক চেপে বলল, একটুখানি পটুলি বলে কিনা নিজেকে শেষ করে দিবে, মনে তো যাচ্ছে তোর ধুলে নরম গালে চাপড়ে লাল করে দে। আরিশ হঠাৎ ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে হাত দুটো মুঠিবদ্ধ করে রুম থেকে বেরিয়ে পুনরায় আবারও বাহির থেকে পিন লক সেট আপ করে দিল। কারণ এই মেয়ের সামনে থাকলে নির্ঘাত ওর মাথায় রক্ত উঠে যাবে, তখন আবারও আঘাত করবে, পরবর্তীতে সে নিজেই কষ্ট পাবে। আরিশ দরজাটা বন্ধ করে চলে যেতে জুথি ওভাবেই বালিশে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমায়? কেন এভাবে ভালোবাসা দহনে পোড়াচ্ছেন? আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কেন বোঝেন না আমার অভিমান, আমার কষ্ট? আপনি যদি আমাকে মেরে কেটে ভাসিয়েও দেন তবুও আমার আপনাকেই চাই। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজও যদি আপনি আমার সাথে করেন তবুও আমি আপনিটাকেই বারবার চাই। কিন্তু আমি নিজেকে আর আপনার কাছে সঁপে দেব না। আমিও দেখবো আপনি যে দেখিয়ে কতদিন আমাকে এভাবে আটকে রাখতে পারেন। আরিশ ইচ্ছে করে রুম থেকে বেরিয়ে গেছে, আর নয়তো এই মেয়েকে আজ সে আদর করতই। কতদিন হয়ে গেল তার মৌকে সে একান্ত নিজের করে পায় না, তাই কখন কন্ট্রোল হারিয়ে আবারও জোর করে কিছু করলেই তখন দেখা যাবে তার বউটা এবার আর 3 দিন নয় বরং 10 দিন অচেতন হয়ে পড়ে থাকবে। কারণ সে অল্প আদর করে সন্তুষ্ট নয়, তার যতক্ষণ পর্যন্ত মন না ভরবে সে তার বউকে আদর করবে, তাই জোর করে নয় বরং দুজনের স্বইচ্ছাই পরবর্তীতে হবে। আর রইল বাকি তার মৌ নিজেকে শেষ করে দেওয়ার কথাটা, তাহলে সেটা কোনো দিনও জুথি পারবে না, কারণ সেই সমস্ত কোনো জিনিস আরিশ নিজের রুমে রাখেনি যেটা দিয়ে জুথি নিজেকে আঘাত করতে পারবে। তাই নির্ভয়ের আরিশ রুম ত্যাগ করেছে ততক্ষণেই। আজ 8 দিন হলো জিয়ান লুইজি গ্যান্টানার খান বাড়ির বিয়ে উপলক্ষে এখানে এসেছেন। জুথির অসুস্থতার জন্য ওনারা এখন পর্যন্ত যেতে পারেননি। এখন যখন জুথি মোটামুটি সুস্থ আছে তাই ওনার ফ্যামিলি নিয়ে সুইজারল্যান্ড ফিরবে বলে গোছকাজ করলে আরিশ ওনাদের যেতে নিষেধ করে, আরও কিছুদিন থাকতে বলে। ওনারা থাকার ইচ্ছা পোষণ করলেও গ্যান্টানার ওনার বিলাসবহুল ব্যবসা তার দেখাশোনা করার জন্য আরিশের কথা স্ত্রীর সন্তানকে রেখে সুইজারল্যান্ড ফিরেন।
তাতে আরিশ কিছু বলেনি। কি বলবে? কতদিন হলো উনি এখানে এসেছেন। এখন যদি নিজ ব্যবসায় ফিরে তাতে হাত না লাগায় তাহলে সেটা তো রসাতলে যাবে, তাই না? তাই আরিশ তাকে যেতে না করেনি, কারণ ওর মামুনি লুসিয়ান তো ছিলই। তবে আরিশ স্ক্যান্টনারকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়বে বলে সাথে এসেছে। আরিশ ওনাকে ঠিকঠাক মতো এয়ারপোর্টে রাত 11টার ফ্লাইটে উঠিয়ে দিয়ে চলে আসে। রোদ রাদিফের রুমের বারান্দায় বসে রাতের আকাশে ঝলমল করা গোল আকৃতির চাঁদটার দিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। শান্তশিষ্ট ভদ্র ছেলেটা এই কয়দিনে কেমন হিংস্র মানুষে পরিণত হয়েছে। কই, সে তো বাড়ির সবার সাথে আগের মতো স্বাভাবিকই থাকে। তাহলে রোদকে দেখলেই কেন তার বেপরোয়া স্বভাবগুলো জেগে ওঠে? রোদ তো তার কাছে জোর করে ভালোবাসা চাইছে না। বিয়েটা তো তাদের নামের মাত্র। সেটা তো সেদিন বাসর রাতে রাদিফ তাকে জানিয়ে দিয়েছিল। তাহলে তার আর কিসের আশা রইল? রোদ চাঁদটার দিকে তাকিয়ে আরও হাবিজাবি কত কিছু চিন্তা করে রুমের মধ্যে আসতে দেখে রাদিফ অফিসের জামা কাপড়গুলো খুলছে। রাদিফকে কাপড় চেঞ্জ করতে দেখে রোদ মনে মনে আওড়ালো। উনি আসলো কখন? কই, আমি তো কোনো শব্দ পেলাম না। রোদ সরু চোখে রাদিফের দিক তাকিয়ে কথাগুলো আওড়ানোর মধ্যে রাদিফ রোদের উপস্থিতি টের পেয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য বাঁকা হেসে নাক চাপার মতো করে রোদের দিকে ঘুরে বলল, ছি, আমার রুম থেকে এমন বাজে গন্ধ আসে কেন? মনে হচ্ছে কোনো জ্যান্ত পচা জিনিস আমার রুম জুড়ে খুরখুর করছে। বলে রোদের একদম কাছে গিয়ে নাক টেনে ওর শরীরের গন্ধ শুকে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ গরম করে রোদকে আবারও বলল, যা ভেবেছিলাম, গন্ধটা তোর শরীর থেকেই আসছে। রাদিফের এমন অপমানজনক কথা শুনে রোদ বাঁকা বনে গিয়ে নিজের শরীরের গন্ধ শুকতে দেখে না কোনো বাজে গন্ধ তার শরীর থেকে আসছে না। তাই ছোট ছোট চোখ করে রাদিফের দিকে তাকিয়ে বলল, কই, আমি তো গন্ধ পাচ্ছি না। ওর কথা সম্পূর্ণ করার আগেই রাদিফ রোদের চিবুক চেপে গম্ভীর কণ্ঠে বলল, বললাম না গন্ধ আসছে, তুই এক্ষুনি গোসল করবি, আর নয়তো তোকে। এতটুকু বলে ঘাটটা কাত করে বাঁকা হেসে বলল, তোর এই নরম গাল চাপড়ে লাল করে দিব। কি আর করার? এখন রোজ যদি রাদিফের কথা না শুনে তখন ঠিকই এই লোকটা তাকে বন্ধ রুমে তার নরম গাল দুটো থাপড়ে লাল করে দিবে। তাই রাদিফের থেকে চোখ সরিয়ে মাথাটা নিচু করে বলল, ঠিক আছে, আমি গোসল করে আসছি। বলে রোদ জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে যায়। রোদ চলে যেতে রাদিফ সেদিক তাকিয়ে আবারও বাঁকা হাসলো, অতঃপর মনে মনে আওড়ালো, সবে তো মাত্র শুরু, তোর জীবনটা আমি একদম নরক বানিয়ে জ্বালিয়ে ছাই করে দিব, তখন বুঝবি আমাকে বিয়ে করার কত মজা। রোদ প্রায় 20 থেকে 22 মিনিট গোসল করে জামা কাপড় পরতে নিলে দেখে ও কোনো জামা কাপড় না নিয়ে গোসলে ঢুকেছে। এটা দেখে রোদ নিজেই নিজের উপর বিরক্ত হলো। পুরো ওয়াশরুম জুড়ে একটা তোয়ালে ছাড়া কোনো শুকনো কাপড় নেই। রোদ ভেবে পায় না এখন সে কি করবে। তাই কোনো উপায়ান্তর না পেয়ে ভিজা কাপড় চেঞ্জ করে তোয়ালেটা গোল করে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরানোর জন্য রুমের ভিতর উঁকি মেরে দেখলো রাদিফ আছে কিনা। রাদিফের কোনো ছায়া বস্তু না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে কভার পর্যন্ত আসতে রুমের বারান্দা থেকে কারোর রুমে ঢোকার শব্দ পেয়ে রোদ ততক্ষণে ঘুরে সেদিক তাকাতে দেখে রাদিফ ওর দিকে কেমন করে তাকিয়ে। এটা দেখে রোদও কি পরে রাদিফের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবে তুতলিয়ে বলল, গোসল করছি তো, এখন আর আমার গা থেকে গন্ধ আসছে না, সত্যি বলছি। রিনঝিন থম দিয়া বাতাস, শহরের রাস্তা জুড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচলের তীব্র হর্নের শব্দ, প্রতিটা জায়গা মুখরিত হচ্ছে। এই সময় ফারি নিজ রুম বসে ফোনে মাই ফল্ট মুভি দেখছে, আর চোখ জোড়া সরু করে ডান হাতের তর্জনীয় আঙ্গুলের নখ দাঁত দিয়ে কাটছে। এমন সময় ফারির মনে হলো পেছন থেকে কেউ ওকে সাপের মতো পেঁচিয়ে নিচ্ছে। ওর এমনটা মনে হতে ভয় ধরফরিয়ে উঠে হাতের মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে যেই চিৎকার করতে নিবে এমন সময় কেউ ওর কানের কাছে ফিসফিস করে বলল, Foreign boys are liked, but their romance is not liked. It's very bad, my girl. লুসিয়ানের এমন নেশাতুর কণ্ঠ শুনে ফারি ঘাড় ঘুরিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখে লুসিয়ান কেমন চোখ করে ওর ঠোঁটের দিকে ঝুঁকে আসছে।
এটা দেখে ফারি সাথে সাথে লুসিয়ানের দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে অন্য পাশে সরিয়ে নিল। ফারিকে হঠাৎ এভাবে মুখে ঘুরিয়ে নিতে দেখে লুসিয়ান কপাল কুঁচকে ওর দিক আরেকটু ঝুঁকতে ফারি লুসিয়ানকে নিজের থেকে ঠেলে সরাতে চেয়ে বলল, এটা ঠিক হচ্ছে না, হুটহাট করে এভাবে অনুমতি না নিয়েই। ফারি কথাটা সম্পূর্ণ শেষ করতেও পারল না। তার আগেই লুসিয়ান ওকে টেনে বিছানায় ফেলে ফারিকে নিচে রেখে ওর উপরে লুসিয়ান উঠে ফারির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। লুসিয়ান কথাটা শেষ করে বিপরীত ফারির কোনুতুর কথা না শুনেই ওর নরম তুলতুলে গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে চুষতে আরম্ভ করলো। লুসিয়ান এর এমন কাজে ফারি ওর থেকে ছাড়া পেতে ছটফট করতে লুসিয়ান নিজেই ওর থেকে সরে এলো। লুসিয়ান ওর থেকে সরে আসতে ফারি মুখটা আবারও ঘুরির অন্য পাশে করতে লুসিয়ান বেশ বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? কয়েকদিন যাবত এমন করছো কেন? লুসিয়ানের এমন গম্ভীরনীয় কণ্ঠে মাথাটা লুসিয়ানের দিক করে ছোট ছোট চোখ করে তাকালো লুসিয়ানের চোখের দিকে। তার কিছু বলার ভাষা নেই। তার এভাবে লুসিয়ানকে ফিরিয়ে দিতে কষ্ট হচ্ছে, তবুও বারবার শুধু মনে পড়ছে তার মায়ের বলা ইভার ফিরে আসার দিন রাতের কথাগুলো। পরপর থাপ্পড় দুটো কি ভয়ঙ্কর লাগছিল। সেদিন তার মাকে এতটুকু ভেবে ফারির মনে পড়ে সেদিন রাতের কথা। সেদিন সন্ধ্যা রাতে ইভা নতুন জামাইকে নিয়ে ফের আসায় তাদের সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য কর্তীরা রান্নাঘরে বিভিন্ন নাস্তা বানাতে ব্যস্ত। বাকিরা ছোট বড় সবাই প্রায় এক জায়গায় বসার ঘরে বসা খোশ গল্প করছে। শুধু ফারি লুসিয়ান ব্যতীত তারা খান মহলের খোলা বাগানে একসাথে বেশ ঘনিষ্ঠ সময় পার করেছে। তবে ঘনিষ্ঠ মানে এটা নয় যে তারা একসাথে ওইসব লুতুর পুতুল কাজ করেছে, বরং তারা একসাথে একে অপরের ছোঁয়াছুঁয়ি খেলেছে, রাতের আকাশের সুন্দর তারাগুলো উপভোগ করেছে, একে অপরের মনের কথা বলেছে। এক সময় দুজন দুজনার সাথে সময় কাটাতে লুসিয়ানের ফারির কোমর পিছন থেকে জড়িয়ে গোল গোল ঘুরতে ফারিও হাসতে হাসতে বলল, কি করছেন? নামান আমাকে, পড়ে যাব তো। কে শুনে কার কথা? লুসিয়ান দু তিনটা ঘুরুনি দিতে হাসি মুখে ওকে আস্তে করে মাটিতে দাঁড় করিয়ে ওর মুখের দিকে ঝুঁকে ওর ঠোঁটে চুমু খেতে গেলে পেছন থেকে কারোর গম গমে কণ্ঠে বলা কিছু বাক্য শুনে লুসিয়ান ঘুরে সেদিক তাকায়। এই যে বিদেশি প্রসা ছেলে, তোমাকে তোমার মা ডাকছে। মেহজাবিন খানের কথায় লুসিয়ান আর চোখে একবার ফারির দিকে তাকিয়ে ঘুরে মেহজাবিন খানের দিকে তাকিয়ে বলল, ইয়েস, আই এম গেইং। লুসিয়ান উক্ত কথাটা শেষ করে জায়গা ছাড়তে মেহজাবিন খান ফারির দিক ঘুরে ওর মুখ থেকে কোনো রকম শব্দ বের করার আগেই পরপর শক্ত হাতে ফারির দু গালে দাবাং মার্কা চর মারতে ফারি পরপর এমন থাপ্পড় খেয়ে তন্দ্রা খেয়ে গালে দুহাত রেখে ততক্ষণে তার মাকে এসে কিছুই বলল না, শুধু নীরবে নাকের পাঠা ফুলিয়ে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। তার বুঝে আসলো না তার মা হঠাৎ তাকে এভাবে মারলো কেন। ফারি এসব ভেবে না পেয়ে যখন গালের ব্যথাটা আঁচ করতে পারলো তখন নিঃশব্দে কান্নাটা ফুপিয়ে উঠতে মেহজাবিন খান বললেন, এটা খানমহল, তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই বলে এই না যে তোমরা যা মনে চাইবে তাই করবে। এই ছেলেটা আসার পর থেকে বেশ কিছুদিন লক্ষ্য করছি ছেলেটার সাথে অতিরিক্ত ঘেঁষাঘেঁষি করছো তুমি, সেগুলো আমার মোটেও পছন্দ না। তোমাকে ওয়ান করছি, বাধ্য করছি না। ফের এসব কিছু তুমি তোমার কল্পনাতে এনো না। মনে রেখো আমার চোখে যেন দ্বিতীয়বার এইসব কোনো জিনিস না পড়ে, কারণ বিদেশি কোনো ছেলের সাথে তোমার বিয়ে আমরা কোনো দিনও দেব না। সো বি কেয়ারফুল। মেহজাবিন খান উক্ত কথাগুলো বলে আর এক মুহূর্ত এখানে দাঁড়ালেন না। রাফ পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে গেলেন। চলে যেতে ফারি অশ্রুসিক্ত নয়নে ওনার চলে যাওয়ার দিক তাকিয়ে কিছুক্ষণ ওভাবে ফুপিয়ে কেঁদে হুট করেই দৌড়ে বসার ঘর থেকে পেরিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে নিজের রুমে চলে এলো। সেদিনের পর থেকে লুসিয়ান যতবার ফারির সাথে আলাদা করে সময়
স্পেন করতে চেয়েছে। ফারি ততবারই এটা ওটা বলে দূরত্ব বাড়িয়েছে। শত হোক, তার ফরেন ছেলে পছন্দ, সে তার মা বাবার অবাধ্য হবে না। কিন্তু এই দূরত্ব যেন লুসিয়ান মেনে নিতে পারছিল না। তাই আজ সুযোগ বুঝে ফারির রুমে একান্ত ফারির সাথে কথা বলতে এসেছে। ফারিকে এক মনে কিছু একটা ভাবতে দেখে লুসিয়ান ওর বাহুতে ধাক্কা দিয়ে বলল, Yes, I'm going. What happened to you? Thinking so much about? ফারি লুসিয়ানের পুনরায় গমগমে গম্ভীর কণ্ঠ শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, কই কিছু ভাবছি না তো। আপনি আমার রুম থেকে যান প্লিজ। Don't make my hat it. Go before coming close. I am a boy who grew up in Switzerland and I like a dark romance. Although I didn't before. I once took a book from my father and read it. Since then, I have been quite interested in dark romance. লুসিয়ানের কথা শেষ হতে ফারি সরু চোখে পুনরায় ওর চোখের দিকে তাকালো। তার এটা জানা আরিশ ভাই ডার্ক রোম্যান্সের বইগুলো বেশ পছন্দ করে। যখন ভাই দেশে ছিল প্রায় সময় ফ্রি থাকলে বাসায় পড়তো। তবে সে বিষয়ে তখন তেমনটা জানা ছিল না ওর। তাই তেমন গুরুত্ব দিয়ে দেখেনি যে আরিশ ভাইয়ের মতন একটা লোক উপন্যাসের বই পড়তে জানে। তবে এখন বেশ জানে কেন আরিশ এই উপন্যাসগুলো পছন্দ করত। আজ হঠাৎ লুসিয়ানের মুখে ডার্ক রোম্যান্সের কথাটা শুনে বুকের মধ্যে বুক ধুক করে উঠল। সত্যি বলতে ডার্ক রোম্যান্স তারও পছন্দ। ফারিকে আবারও কিছু একটা এক ধ্যানে ভাবতে দেখে লুসিয়ান বুকে ওর নরম তুলতুলে ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ফারিও আর বাধা দিল না। দিয়ে কি করবে? এই লোক কি ওর কথা শুনবে নাকি? লুসিয়ান 12 সেকেন্ড ফারির ঠোঁটে মৌ থাকতে দরজায় খটখট শব্দ পেয়ে ফারি থেকে সরে আসতে শুনতে পেল মেহজাবিন খানের কণ্ঠ, ফারি দরজা খোলো। ফারি এই সময় রুমে মায়ের কণ্ঠ পেয়ে ধরফরিয়ে উঠে লুসিয়ানকে একটু জোরেই ধাক্কা দিয়ে ওর থেকে সরিয়ে আশেপাশে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে তাড়াতাড়ি লুসিয়ানের হাত ধরে ওকে খাটের তলায় ঢুকতে বলে বলল, প্লিজ তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড়ুন, আর নয়তো আমি আজ শেষ। আজব, আমি কেন ওই খাটের নিচে নোংরা জায়গায় যাব? চোখ দুটো সরু করে। কিন্তু এত কথা বলার সময় নেই, আম্মু বারবার দরজা ধাক্কা দিচ্ছে, প্লিজ ঢুকুন প্লিজ প্লিজ। ফারি তাড়াহুড়োয় কথাগুলো কোনো রকম শেষ করে নিজেই ঠেলে ঠুলে খাটের তলায় লুসিয়ানকে ঢুকিয়ে দিল। অতঃপর ঠোঁটে মুখে জড়ো হওয়া ঘামগুলো শরীরের ওড়না দ্বারা মুছে দরজাটা খুলে দিতে মেহজাবিন খান ভেতরে ঢুকে চারপাশটা দেখে ওর দিক তাকিয়ে ব্রকুচকে বললেন, কার সাথে কথা বলছিলে তুমি এতক্ষণ? ফারি মায়ের কথায় পরপর ঢোক গিলে হাসার চেষ্টা করে বলল, কই আম্মু, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। কিন্তু আমি তো স্পষ্ট শুনেছিলাম তুমি কাউকে চলে যেতে বলেছিলে। ফারি মেহজাবিনের এমন কথায় পরনের স্কার্টটা খামচে ধরে রিনিয়ে বলল, ও তুমি এই কথাটা বলছো? আমি তো ফোনে মুভি দেখছিলাম আর ভিলেন তাকে চলে যেতে বলছিলাম, যেন নায়িকার সাথে নায়কের মিল হয়। কিন্তু আমার তো মনে হলো তুমি কারোর সাথে কথা বলছিলে। মেহজাবিন খান আর কথা বাড়ালেন না। তিনি মেয়েকে চেনেন, তাই এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সন্দিহান দৃষ্টিতে রুমের চারপাশটা একবার তাকিয়ে চলে গেলেন। উনি চলে যেতে ফারি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতর থেকে দরজাটা লক করে খাটের কাছে এসে লুসিয়ানের হাত ধরে ওকে বের করে আনতে দেখে ওর শার্টে মাথার চুলে আন্দু লেগে আছে। এটা দেখে ফারি শরীরের ওড়নাটা হাতে নিয়ে লুসিয়ানের মাথা শার্টের আন্দুগুলো ছেড়ে দিতে লুসিয়ান তাকালো ফারির ওড়না ছাড়া শরীরের দিকে। ফর্সা শরীর, স্কার্টের সাদা পেট পর্যন্ত টপটাই যেন হাই কি আগুন হনহনি লাগছে। ফর্সা শরীর, স্কার্টের সাদা পেট পর্যন্ত টপটাই যেন হাই কি দ্বিগুণ হট ইনি লাগছে। লুসিয়ান আর নিজেকে দমাতে পারল না। হুট করেই ফারির
উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে সরে এসে মাথাটা চুলকে বলল, No way, Vivijan. You are extremely hot. I don't know if I feel complete ownership over you. What would I do? Maybe I eat up your hotness if I can't handle it.